আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। ভুতুড়ের একদম নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনির্বাণ, আপনাদের হোস্ট। কলকাতা থেকে এখন এপিসোডটি যারা যারা শুনছেন কেমন আছেন আপনারা জিজ্ঞেস করছি না, কারণ আমি ভালো করে জানি যা গরম পড়েছে। গরমে তো খুবই নাজেহাল অবস্থা, সকালে করে দুপুরে করে ফ্যান ছাড়া আমরা কেউই থাকতে পারছি না। রিসেন্টলি 2-1 দিন ধরে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারগুলো কিন্তু রাতের বেলা আমাদেরকে বেশ স্বস্তি এনে দিচ্ছে। তো এরকমই এখন এই মুহূর্তে ওয়েদার আমাদের কলকাতায়। আমি এপিসোডটি রেকর্ড করছি। বাংলাদেশ থেকে যারা যারা এই মুহূর্তে শুনছেন তারা যদি কমেন্ট করে জানান যে বাংলাদেশের এই মুহূর্তে ওয়েদার কেমন। হালকা একটু ঠান্ডার আমেজ রয়েছে, যার জন্য আমার বেশ ভালোই লাগছে এপিসোড রেকর্ড করতে। আরও একটি ভালো লাগার কারণ রয়েছে, আগের দিন যারা আমার কমিউনিটি পোস্ট এবং ভিডিওতে কমেন্ট করেছিল তাদের মধ্যে প্রথম যে কমেন্ট করেছে SR ক্রিয়েশন, হেভি লাগলো, অনেক অনেক ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে শুভ গোল্ড জুয়েলার্স, বিগ ফ্যান দাদা, অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে। আমি কোনোদিন আশা করতে পারিনি যে আমার লিসেনারের কাছ থেকে এরকম কিছু কমেন্ট আমি পাবো। বিগ ফ্যান দাদা, খুবই ভালো লাগলো, খুবই মোটিভেট হয়েছি আমি। তারপরে কমেন্ট করেছে সঞ্জয়, লিখেছে বিগ ফ্যান দাদা, থ্যাংক ইউ সঞ্জয়, খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা দেখে। তারপরে সঞ্জয় আবার কমেন্ট করেছে বাবারে ভয়ের একটা ইমোজি, 3টে ইমোজি সরি। লাস্ট কয়েকটা এপিসোডে কমেন্ট করেছিলেন মৌসুমী সাউ, আমি হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে শুনছি, জেনে খুব ভালো লাগলো যে ভদ্রেশ্বর মানে হুগলি জেলার ভদ্রেশ্বর থেকেও কেউ ভুতুড়ে শোনে। যারা যারা এই মুহূর্তে ভদ্রেশ্বর থেকে এপিসোডটি শুনছো তারাও জানিয়ে দাও। তার আগের এপিসোডে কমেন্ট করেছিল সঞ্জয়, নেক্সট ঘটনার অপেক্ষায় থাকলাম। অর্চিতা ধর কমেন্ট করেছিল ভয়ের ইমোজি, আরও অনেকেই কমেন্ট করেছিল। তো বেসিক্যালি আমি যদি বলতে যাই, তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে প্রচণ্ড মোটিভেট করে, আর তোমাদের এই মোটিভেশনই কিন্তু আমাকে ভুতুড়ের নেক্সট এপিসোড আপলোড করতে অনেকটাই সাহায্য করে। এর ওপর থেকে তো তোমাদের ঘটনা পাঠানো রয়েছে, আর বেশি কিছু বলবো না। আমাদেরই একজন পুরনো শ্রোতা যিনি এর আগেও ঘটনা পাঠিয়েছিলেন, ওনার নিজের এক্সপিরিয়েন্স, ওনার নিজের ব্যক্তিগত ভৌতিক ঘটনা উনি পাঠিয়েছিলেন। ওনার ঘটনাটা শোনানো হয়েছিল আমাদের 12 নম্বর এপিসোডে। তো 12 নম্বর এপিসোডটি যারা যারা শোনোনি তারা গিয়ে চট করে শুনে নাও, কারণ এপিসোডটি কিন্তু যথেষ্ট ভয়ের ছিল। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। ঘটনা পাঠিয়েছে অনুষ্কা। অনুষ্কা লিখেছে, হ্যালো অনির্বাণদা, আমি অনুষ্কা, আশা করি আমাকে চিনতে পেরেছো। অনুষ্কা, তোমাকে না চিনতে পারার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তুমি এর আগেও আমাকে একবার ঘটনা পাঠিয়েছো এবং তোমার ঘটনাটা কিন্তু বেশ ভয়ের ছিল। তোমার ঘটনাটা পড়ে আমি অলরেডি শুনিয়েছি। তুমি ভুতুড়ে চ্যানেলের একজন সদস্য আমি বলতে পারি, তো তোমাকে তো না চেনার কোনো প্রশ্নই আসে না। অনুষ্কা আরও লিখছে, তোমার 12 নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনাটা শোনার জন্য আমি অনেকটাই অপেক্ষায় ছিলাম, অনেকটাই এক্সাইটেড ছিলাম। ফাইনালি যখন ঘটনাটা আপলোড হয়, আমি যখন শুনি এতটাই খুশি হয়েছিলাম, তোমাকে হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি আমার বন্ধুদের যখন ঘটনাটা শোনাই, ওরা আমার মুখ থেকে ঘটনাটা শুনে যতটা না ভয় পেয়েছিল, তোমার মুখ থেকে শুনে আরও দ্বিগুণ ভয় পেয়েছিল বলে ওদের দাবি। আজ আবারও একটা অদ্ভুত ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা শোনা মাত্রই লিখে ফেললাম তোমাকে। তবে প্রথমেই বলে রাখি, কিছু ব্যক্তিগত কারণে আমি আমার ওই বন্ধুর নাম এবং ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত চরিত্রের নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই অন্য নাম দিয়ে ঘটনাটিকে লিখলাম। আমার বন্ধুর নাম অভিনব, পেশায় ও কলকাতায় একটি সরকারি হাসপাতালের ডক্টর। কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে ঠিক দীপাবলির আগের দিন আমরা 2 বন্ধু দেখা করি। তখন হঠাৎ ডক্টর এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে বলতে এই ঘটনাটি আমি জানতে পারি। কথা না বাড়িয়ে অভিনব ঠিক যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই তোমাকে লিখে পাঠাচ্ছি। সেই রাতে পেশেন্টের চাপ বেশি থাকায় অনেকটাই রাত হয়ে যায় কাজ শেষ করতে। রাত তখন 2টো কি 2:30 বাজে। আমি আমার একজন জুনিয়র পেশেন্ট দেখার পর গিয়ে বসি হসপিটালের সেমিনার রুমে। প্রতিদিন ডিউটি শেষে আমি আমার জুনিয়র আকাশ ও মেঘনা আর আমার এক কলিগ সুমনাদি, আমরা প্রতিদিন দিনের শেষে একসাথে বসতাম, বসে গল্প করতাম এবং আড্ডা দিতাম। বেসিক্যালি আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তাই ভূত-টুতে অতটা বিশ্বাস করতাম না। প্রতিদিন আমাদের গল্পের টপিক শুরু হতো কিন্তু ভূতের গল্প নিয়ে। তো সেই রকমই এক রাতে সেমিনার রুমে যাওয়ার পরেই হঠাৎ আকাশ আমাকে জিজ্ঞাসা করলো, কি স্যার আজকে কোনো ভূতের গল্প হবে না? আমি হেসে বললাম, কেন রে, তুই কি ভূত-টুত বিশ্বাস করতে শুরু করলি আবার নাকি? নাটকীয় ভঙ্গিতে আকাশও আমাকে রিপ্লাই করলো, বিশ্বাস না, বিশ্বাস ঠিক করি না, কিন্তু তাও। আমি তখন আকাশকে মাঝপথে থামিয়ে বললাম,
কি বলিস রে, মেডিকেল স্টুডেন্ট হয়ে তুই আবার এসব ভূত ট্রুতে কবে থেকে বিশ্বাস শুরু করলি? রোজ দিন ভূতের গল্প শুনতে শুনতে কি অভ্যস্ত হয়ে গেছিস নাকি? মেঘনা তখন আকাশের কথা বিশ্বাস না করার ভান করে বলল, ছাড়ুন তো স্যার, ওর যত সব বানানো কথা। রোজ দিন এই কাজ শেষে সেমিনার রুমে বসে আজগুবি গল্প করা ছাড়া আর কিছুই নেই। এই কথা শুনে আকাশ রেগে গিয়ে বলল, নিজের সাথে কোনোদিনও ঘটেনি তো, তাই মজা মনে হয় তোমার। যথারীতি মতবিরোধ শুরু হয়ে যায় সেই সময় ওদের দুজনের মধ্যে। একজন বলছে ভূতে বিশ্বাস করি না, অপরজন বলছে ভূতে বিশ্বাস করে। এসবের মধ্যে সুমনাদি আকাশকে জিজ্ঞাসা করে, ওসব ছাড়তো আকাশ, তোর সাথে কি হয়েছিল বল, শুনে দেখি একটু। এরপর আকাশ তো বেশ খুশি হয়ে কয়েকটা ভূতের গল্প বলতে শুরু করলো। তো এইভাবেই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেল সেদিন। তারপরে আমরা একসাথেই 4 জন মিলে ওই সেমিনার রুম থেকে বেরিয়ে আসলাম। এমন সময় হঠাৎ লক্ষ্য করি একজন বয়স্ক বৃদ্ধা মহিলা 3 তলা থেকে 4 তলার দিকে যাচ্ছেন। আমাদের সেমিনার রুমটি ছিল 3 তলায়, আর 4 তলায় ছিল মেল পেশেন্টদের ওয়ার্ড। কি একটা মনে হয় আমি ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, এই যে শুনছেন, আপনি কার বাড়ির লোক, আর এত রাতে আপনি ওপরের দিকে যাচ্ছেন? আমার প্রশ্ন শুনে ওই বৃদ্ধা মহিলা একটু স্বস্তি দেখিয়ে পেছন ঘুরে দাঁড়ালো এবং আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে আমাকে বললেন, আমি তো শ্যামলের মা গো, আমি ওকে নিতে এসেছি। এই বলে তিনি আবার ওই ওপরে 4 তলার দিকে উঠে চলে গেলেন। হঠাৎ আমার মাথায় আসলো, শ্যামল বলে একজন যুবক তো ভর্তি ছিল, ওর তো স্টেজ 4 এর লিউকেমিয়া, সাংঘাতিকভাবে সারা শরীরে রোগ ছড়িয়ে পড়েছে, কালকেই তো ওর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল। এইসব ভাবতে ভাবতেই আমি পেছন ঘুরে দেখি আকাশ আর মেঘনা কিছু একটা নিয়ে কথা বলছে নিজেদের মধ্যে। ওদেরকে দেখে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, শ্যামল বলে কোনো পেশেন্ট কি রয়েছে রে 4 তলায় মেল ওয়ার্ডে? আকাশ বলল, হ্যাঁ স্যার, কেন বলুন তো, উনি তো সুদীপদার ইউনিটে। আমি তখন বললাম, না এমনি, ও তো মনে হয় না খুব একটা রিকভার করেছে বলে, তাই না? ওর ছুটি কেন হয়ে গেল? আকাশ এই কথা শুনে অবাক হয়ে বলল, না তো স্যার, ওনার তো ছুটি হয়নি। তাহলে ওর মা যে ওপরের দিকে গেল, বলল ছেলেকে নিতে এসেছে। আমার এই কথা শুনে ওরা বেশ অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ওরাও ওই মহিলাকে দেখেছিল সিঁড়ি দিয়ে ওপরে উঠতে, কিন্তু আমার সাথে কি কথা হয়েছে সেটা আকাশ আর মেঘনা কেউ শুনতে পায়নি। মেঘনা হঠাৎ বলল, স্যার কি বলছেন আপনি? শ্যামল তো নিজের মুখেই বলছিল ওর মা নাকি 1 বছর আগে মারা গেছেন, তাহলে উনি কিভাবে আসবেন? এত কিছু আমাদের নিজেদের মধ্যে আলোচনা করার পর আমরা ঠিক করলাম, যাই একবার গিয়ে না হয় ওপর থেকে দেখিয়ে আসি। আমরা 4 তলায় মেল ওয়ার্ডে গিয়ে দেখলাম, কই শ্যামলের বেডের সামনে তো কেউই নেই, গোটা ফ্লোরটা খালি। অদ্ভুতভাবে মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করতে লাগলো আমার। যাকে দেখলাম উনি কে ছিলেন তাহলে? আমি কি ভুল শুনলাম? উনি কি শ্যামলের জায়গায় অন্য কোনো নাম বলেছেন? আরও একটা প্রশ্ন মাথায় আসলো যে 4 তলা থেকে নামার জন্য তখন তো শুধু একটাই মাত্র সিঁড়ি, লিফটও বন্ধ, আর সিঁড়িটা থেকেই তো আমরাই ওপরে আসলাম। তো যদি কেউ নিচের দিকেও নেমে যেত তাহলে তো আমরা দেখতে পেতাম। রাতে করে লিফটও বন্ধ থাকে, এমনও না যে উনি লিফটে করে নেমে যেতে পারবেন। মনের মধ্যে হাজারটা প্রশ্ন ও কৌতূহল নিয়ে সেই রাতে বাড়ি ফিরে আসলাম। তার ঠিক পরের দিনই সকালবেলা ডিউটিতে গিয়ে আকাশের কাছ থেকে জানতে পারলাম শ্যামল নাকি মারা গেছে। শ্যামল এক্সপায়ার করার আগে নাকি খুব মা করছিল। আকাশের মুখ থেকে কথাটা শোনার পর আমার মুখ থেকে দ্বিতীয় আর কোনো কথা বেরোলো না। আমার খুবই অবাক লাগছিল, তাহলে আমি আগের দিন রাত্রেবেলা কাকে দেখতে পেলাম, কার সঙ্গে বা আমি কথা বললাম, যার সঙ্গেই আমি কথা বলেছিলাম, তাহলে সে কি সত্যি শ্যামলের মা ছিল, নাকি সবটাই আমার মনের ভুল? যদি মনের ভুল হয় তাহলে আকাশ আর মেঘনার দেখার তো কথাই ছিল না ওই মহিলাকে, তাই না? তো এই ছিল আমার বন্ধুর বলা ওর জীবনে একটা হরর এক্সপিরিয়েন্স। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম, তুমি তোমার মতো গুছিয়ে একটু পড়ে শুনিও। এভাবেই আমাদের ঘটনা শোনাতে থাকো, আর আশা করি ভুতুড়ে একদিন অনেক আগে এগিয়ে যাবে। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। অন্য কিছু বলার আগে আমি অনুষ্কাকে কিছু কথা বলে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ অনুষ্কা, এত সুন্দর একটা
এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তোমার বন্ধুর একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি যারা ঘটনাটা শুনলো তাদেরও হয়তো গুজবাম্পস দিয়েছে। আমরাও কিন্তু ঘটনাটা যখন রেকর্ড করছিলাম আমারও গুজবাম্পস দিয়েছিল যখন আমি ওই জায়গাটা পড়লাম। পরের দিন সকালবেলা এক্সপায়ার করার আগে নাকি শ্যামল বলেছিল যে ও মাকে দেখতে পাচ্ছে। আজকের ঘটনাটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ছিল, খুব বড় একটা ঘটনা না যে তোমরা অনেকক্ষণ ধরে শুনবে, কিন্তু এই একটা ঘটনা আমাদেরকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দিয়ে যায়। মানুষ যখন চলে যাওয়ার টাইম হয় তখন মানুষ এমন অনেক কিছুই দেখতে পায় বা অনেক কিছু ফিল করতে পারে, যেমনটা শ্যামল ফিল করছিল। শ্যামল যখন এক্সপায়ার করার আগে যখন মা মা বলে ডাকছিল, শ্যামল হয়তো অনুভব করতে পারছিল কোনোভাবে যে শ্যামলের মা শ্যামলকে নিতে এসছেন। এরকম ঘটনার সাক্ষী কিন্তু হামেশাই হতে থাকেন যারা ডক্টর বা নার্স বা ওয়ার্ড বয়ের কাজ করেন। হয়তো এরকম ধরনের ঘটনা আমাদের চোখের সামনে অনেকবারই হয়, কিন্তু আমরা এতটা গভীরভাবে কোনোদিনও ভেবে দেখি না। এরকম ঘটনা যদি তোমাদের সঙ্গে ঘটে থাকে বা তোমার কোনো বন্ধুর সঙ্গে ঘটে থাকে, তোমরা আমাকে সরাসরি পাঠিয়ে দিতে পারো। ঘটনা পাঠাতে হলে আমাকে কি করতে হবে? ঘটনা পাঠাতে হলে আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে লিখে পাঠাতে হবে অথবা মেল করতে হবে। মেল আইডি এবং পেজের লিঙ্ক আমি দুটোই ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঘটনাটা ভালো লেগে থাকলে সবাই অবশ্যই লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও। আর আরও একবার জানিয়ে দিই, তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে এই ভুতুড়ে চ্যানেলের নেক্সট এপিসোড আপলোড করতে। ততক্ষণের জন্য আজ এত অবধি, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে।